নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম। অঞ্জন দত্তের একটা গানের লাইন আমার বারবার মনে পড়ে আজকাল। তিনি লিখেছেন, এই পৃথিবী কখনো হবে না তো স্বর্গরাজ্য। সত্যি, বর্তমান সময়ে এই পৃথিবী, সময় এবং সমাজকে দেখে আমরা যা শিখছি, আমরা যে অ্যাকসেপ্ট করছি, অ্যাবজর্ব করছি, তাতে কোনোভাবেই বলা চলে না আমাদের এই পৃথিবী স্বর্গরাজ্য হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু যতবারই এক একটা দানব এসে এই পৃথিবীকে স্বর্গ থেকে নরকে কনভার্ট করার চেষ্টা করেছেন, তখনই আমাদের দেশের আইন শৃঙ্খলা প্রশাসন এবং আমাদের যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে, তাদের কিন্তু কড়া হাতে দমন করেছে। কিন্তু দিনের পর দিন বর্তমান সময়ে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে এমন কিছু ঘটনা ঘটতে আমরা দেখছি, তাতে নিঃসন্দেহে সাধারণ মানুষের আইনের প্রতি যে শ্রদ্ধা, ভরসা কিংবা ভালোবাসা, তা কিন্তু নষ্ট হচ্ছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আজকে কলকাতা হাইকোর্টে এমন দুটো ঘটনা ঘটলো, এরপরে অন্তত সাধারণ মানুষের আইনের প্রতি কতটা ভরসা থাকবে তা নিয়ে এক প্রশ্নচিহ্ন কিন্তু উঠে যায়। নজিরবিহীনভাবে আজ হাইকোর্টে ইডির মামলা থেকে কিন্তু জামিন পেলেন কুন্তল ঘোষ, এবং সঙ্গে সঙ্গে অন্য একটি মামলায় ডিভিশন বেঞ্চের এক বিচারপতি রায় কিন্তু জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। যদিও সেখানে একটা সিনেম্যাটিক স্টোরি আছে। এই প্রতিবেদন যদি পুরোটা দেখেন, আপনারা পুরো বিষয়টা কিন্তু বুঝতে পারবেন। জামিন তো পেতে পারি, জামিন পাওয়া মানে নিয়োগ দুর্নীতি মাথাটা মুক্ত হয়ে গেলেন তা ভাবার কোনো কারণ নেই। জামিন পেয়ে গেছেন, যখন শুনানি হবে, মূল মামলা ট্রায়াল হবে, তখন আবার সবাই জেলে ঢুকবে। জামিন পাওয়ার সঙ্গে পরবর্তীকালে বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাজাপ্রাপ্ত হওয়ার মধ্যে পার্থক্য আছে। এবার কুন্তল ঘোষকে জামিন দেওয়া হয়েছে ইডির মামলা থেকে, যদিও সিবিআই এর মামলা থেকে তিনি এখনো জামিন পাননি। কিন্তু ইডি এবং সিবিআই এরা যেভাবে এই মামলাগুলোকে ট্রিট করলো, তাতে নিঃসন্দেহে বলা চলে কালকে হয়তো সিবিআই এর মামলা থেকেও ইনি জামিন পেয়ে যাবেন। সিবিআই এর তৎপরতার অভাব আছে বোঝা যাচ্ছে। সিবিআই যদি আরো তৎপর হয় তাহলে হয়তো জামিনের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। প্রসঙ্গত আরেকটা ছোট্ট উদাহরণ আপনাদের দিয়ে রাখি। এই গরু পাচার মামলায় কিন্তু ইডি এবং সিবিআই দুজনের হাতেই গ্রেপ্তার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেই অনুব্রত মণ্ডল প্রাথমিকভাবে ইডির মামলা থেকে ছাড়া পান, এবং কিছুদিন পরে তিনি সিবিআই এর যে মামলা চলছিল সেই মামলা থেকেও কিন্তু ছাড় পেয়ে যান। না না, জামিন তো দিতে হবে। একটা মানুষকে তো চিরকাল ধরে রাখা যায় না। যেহেতু এখানে তদন্ত করার পর ট্রায়াল শুরু করা, বিচার প্রক্রিয়া শুরু করা, সাজা দেওয়ার প্রক্রিয়া শুরু করাটা দেরি হচ্ছে বলেই বিচারপতিরা তাদের জামিন দিয়ে দিচ্ছেন। পরবর্তীকালে অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরে আসেন এবং রাজনৈতিক একাধিক কর্মসূচিতে তাকে দেখা যাচ্ছে। ফলে দিনের পর দিন এই রাজনৈতিক নেতাগুলোকে কার্যত জেলবন্দি রাখা এবং এদের জীবন থেকে 2 থেকে 3 বছর চুরি করে দেওয়ার যে অভিযোগ, তা কিন্তু ইডি সিবিআইয়ের বিরুদ্ধে উঠতেই পারে। আমার দৃঢ় বিশ্বাস, বাংলার রাজনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে, দুদিন পর দেখবেন ইডি এবং সিবিআই বিরোধী স্লোগান কিন্তু রাজনৈতিক মঞ্চ থেকে নিঃসন্দেহে উঠে আসবে। তারা পরিষ্কারভাবে দাবি করতেই পারেন, ঠিক কিসের জন্য বছরের পর বছর এদেরকে জেলে আটকে রাখা যাচ্ছে, ঠিক কিসের জন্য, যদি তোমাদের কাছে কোনো প্রমাণ না থাকে, যদি কোনো কংক্রিট এভিডেন্স না থাকে, যদি কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে তোমরা প্রত্যেকটি এভিডেন্সকে প্রমাণই না করতে পারো, তাহলে দিনের পর দিন এদেরকে রাতের অন্ধকারে রেড করে কার্যত সিনেমাটিক কায়দায় অ্যারেস্ট কেন করলে? কেন বাংলার রাজনীতিকে কার্যত আন্দোলিত করে দিলে তোমাদের এই মুভমেন্টগুলো? কেন আজকে দিনের পর দিন যে সকল ছাত্রছাত্রীরা শিক্ষক নিয়োগ দুর্নীতি আসল অপরাধীকে জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, তাদের কাছে সঠিক উত্তর গিয়ে পৌঁছালো না? সাধারণ মানুষ তো ক্রমশ বিচার ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলছেন। এটা তো বিচারপতিদেরও বিবেচনা করা দরকার, তদন্তকারী সংস্থা তাদের বিবেচনায় থাকা দরকার, সরকার প্রশাসন তাদের বিবেচনায় থাকা দরকার যে আমরা যত দ্রুত পারি অপরাধীদের সাজা দেওয়ার ব্যবস্থা করব। সেটা না করলে পরে মানুষ তো হতাশগ্রস্ত হবেনি। সেটিং বলেন অনেকে, অনেকে বলেন কেন্দ্র এবং রাজ্য একে অপরের প্রতি পারস্পরিক নির্ভরশীলতার জন্য এই রকম সরকারি সংস্থাগুলো নাকি মন খুলে স্বাধীন চেতা ভঙ্গিতে কাজ করতে পারেন না। আজকের পর যদি এই ধরনের অভিযোগ রাজনৈতিক দল নয়, সাধারণ মানুষ তুলতে শুরু করেন, তাহলে খুব ভুল করবেন। কারণ কি? কারণ সাধারণ মানুষ এই শিক্ষক নিয়োগ দুর্নীতি, চাল চুরি, বালি চুরি, গরু চুরি, এই যে একাধিক মামলা সংক্রান্ত বিষয়ে অধীর আগ্রহে বসেছিল একটাই কারণে, তারাও এই পৃথিবীকে স্বর্গরাজ্য হিসাবে দেখতে চেয়েছিলেন। দিনের শেষে তারা বলতে চেয়েছিলেন এই বাংলাও কিন্তু শস্য শ্যামলা সুজলা, এই রকম একটি সবুজে মোড়া একটা বাংলা হবে, যেখানে কোনো দুর্নীতি থাকবে না। যে দুর্নীতি করতে আসবে তাকে হয়তো এই কেন্দ্রীয় সংস্থাগুলো অর্থাৎ ইডি সিবিআই গুলো কড়া হাতে দমন করবে, এবং সর্বোপরি আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। কিন্তু দিনের পর দিন এই ইডি সিবিআই এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেভাবে এই পুরো বিষয়টাকে ডিল করলেন, তাতে কিন্তু নিঃসন্দেহে এক গভীর প্রশ্ন উঠেই যায়,
সত্যি কতটা নিরপেক্ষ দিনের শেষে আমাদের এই বর্তমান কেন্দ্রীয় সংস্থা বা কেন্দ্রীয় এজেন্সিগুলো। দেখুন, বিচারপতিদের আপাতত দোষ দিয়ে কোনো লাভ নেই। বিচারপতিরা মামলার মেরিট অনুযায়ী বিচার করেন। তাদের হাতে যদি তথ্য প্রমাণ এবং একাধিক নথি আপনারা তুলে দেন, তাহলে আইন অনুযায়ী তারা যাদের বিরুদ্ধে বিচার হচ্ছে তাদেরকে ছেড়ে দিতে পারেন না। এটাই কিন্তু ধ্রুব সত্য। বিচারপতিদের নির্দিষ্ট কোনো স্ট্যান্স নেই। বিচারপতিরা চাইলেই যাকে ইচ্ছা জেলে ধরে রাখতে পারেন না। বিচারপতিরা চাইলেও যাকে ইচ্ছা কিন্তু আবার জেল থেকে ছেড়েও দিতে পারেন না। বিচারপতিদের জায়গাটা কিন্তু অত্যন্ত সীমিত। আসল কাজ কিন্তু করতে হয় তদন্তকারী সংস্থাগুলোকে। তারা যদি একটা গোটা মামলাকে কার্যত 2 থেকে 2.5 বছর তন্ন তন্ন করে তল্লাশি করার পরেও আদালতে দাঁড়িয়ে এজলাস কক্ষে ওই নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে জোরালো প্রমাণ দিতে না পারেন, তাহলে কিন্তু পরিণতি এটিই হবে। স্যার বলছি, আগের দিন আমরা যেমন দেখলাম সঞ্জয় রায়ের যাতে আওয়াজ মিডিয়া অব্দি না পৌঁছায়, তাই জন্য পুলিশ রীতিমতন পাটাতনে উঠে গাড়ি চাপড়াচ্ছিল। কুণাল ঘোষ স্টাইলে ব্যবহার হচ্ছে কেন? না না না, প্রথম কথা হচ্ছে যে আগে একটা পুলিশ ব্যান্ড ছিল, সেই পুলিশ ব্যান্ডটা বোধহয় এখন হয় না। সেই জন্য এখন কলকাতা পুলিশে মমতার আমলে নতুন চালু হয়েছে প্রিজন ভ্যান ব্যান্ড। সেই জন্য প্রিজন ভ্যান এলে পরে ওরা ওই ব্যান্ডের মতো করে তার তবলা বাজায়, আওয়াজ করে, ছন্দ করে, বাঁশি বাজায়, ঠিক যেমন ব্যান্ড হয় সেরকম করে। এটা তো মমতার আমলে কিছু কিছু তো দর্শনীয় জিনিস তৈরি হয়েছে, দৃষ্টান্ত স্থাপন করে। তার মধ্যে হচ্ছে প্রিজন ব্যান্ড একটা। যেমন আজকে হাইকোর্টে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। 2023 সালের 21শে জানুয়ারি কুন্তল ঘোষকে গ্রেফতার কিন্তু করেছিল ইডি। তার 2টি ফ্ল্যাট থেকে দিনভর তল্লাশি করে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত প্রচুর নথি নাকি তারা বাজেয়াপ্ত করে। পরবর্তীকালে তারা এটাও দাবি করে তারা এই চাকরি দেওয়ার নামে নাকি বিপুল পরিমাণ টাকা মার্কেট থেকে তুলেছেন। আর এই কুন্তল ঘোষের মুখে প্রথম কিন্তু শোনা গেছিল তাপস মণ্ডলের নাম। পরবর্তীকালে তাকেও গ্রেফতার করে কিন্তু তদন্তকারী সংস্থা। অভিযোগ, এই তাপস, কুন্তল এবং একাধিক লোকরা মিলে উপরতলার সঙ্গে ষড়যন্ত্র করে এই চাকরি দুর্নীতির সমস্ত র্যাকেটটিকে চালাচ্ছিলেন। তবে আজ আদালতে তাকে জামিন দিয়ে পরিষ্কারভাবে বোঝা গেছে এই ইডি এবং সিবিআই যে গল্পগুলো আমাদের সামনে দিচ্ছিল বা যে গল্পগুলো মিডিয়া দ্বারা প্রচারিত হচ্ছিল তার সারবত্তাই হয়তো নেই। তাহলে কেন দিনের পর দিন এই রকম অভিযোগ মিডিয়ার সামনে উঠে এলেও আদালতের এজলাস কক্ষে তারা প্রমাণ করতে পারলো না? কেন এরা এই সকল অপরাধীদের মানে কোনো কারাদণ্ড কিংবা কোনো যদি বলেন এদের বিরুদ্ধে রায় কিছুই সাধারণ মানুষ দেখতে পেল না? এই প্রশ্ন কিন্তু উঠতেই পারে। শাস্তি দিতে অক্ষম হচ্ছে না, শাস্তি নিশ্চয়ই দেওয়া যাবে। তো আমাদের দেশে বিচার প্রক্রিয়া এত বিলম্বিত, যার ফলে তার সুবিধাটা পেয়ে যায় অপরাধীরা। আজকে বিচারপতি শুভ্রা ঘোষ তাকে কিন্তু জামিন দেন, কিন্তু সঙ্গে 2টো কন্ডিশনও দিয়েছেন। তাকে কন্ডিশন দেওয়া হয়েছে পাসপোর্ট জমা রাখতে হবে তাকে, এবং মোবাইলের নম্বর নাকি 1 রাখতে হবে। সাধারণত এই 2টো কন্ডিশন তাকে দেওয়া হয়েছে। কিন্তু যদিও ইডির মামলা থেকে জামিন হয়েছে, এখনো সিবিআই এর মামলা থেকে জামিন তিনি পাননি, তাই আপাতত তাকে জেলেই থাকতে হবে। তদন্তকারী অফিসাররা আদালতে দাবি করেছিলেন তার অ্যাকাউন্ট থেকে নিয়োগ দুর্নীতির 19 কোটি টাকা তারা বাজেয়াপ্ত করেছেন। এবার এই 19 কোটি টাকা কার টাকা, কিভাবে এলো, এই টাকা নিয়ে কুন্তল ঘোষ কি করলেন, এরপরে সাধারণ মানুষরা কিন্তু আর জানে না। অর্থাৎ তদন্তকারী সংস্থা কোর্টে দাঁড়িয়ে কিছু দাবি করেন, তার বেসিসে তা কাউকে অ্যারেস্ট করেন, তাকে জেলে পাঠানো হয় এবং নির্দিষ্ট সময়ের পর তিনি জেল থেকে বেরিয়ে চলে আসেন। কারণ বিচারপতিরা প্রমাণের অভাবে, বিচারপতিরা শক্তিশালী এভিডেন্সের অভাবে তাদেরকে জামিন দিতে বাধ্য হয়। এটাই তো বিচার ব্যবস্থা। যদি তোমার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকে, তুমি তাকে প্রমাণ করতে হবে এজলাসে। তুমি তার বিরুদ্ধে তথ্য প্রমাণ জোরালোভাবে আবেদন করতে হবে, জামিনের বিরোধিতা করতে হবে। কিন্তু আমাদের এই ইডি সিবিআই অফিসাররা যেভাবে এই বিচারপতিদেরই প্রশ্নের মুখে পড়েন, তারাই হয়তো এখন বলছেন ভাই ছেড়ে দে মা কাঁধে বাঁচি, আমরা বাংলার এই সকল দুর্নীতি থেকে পালিয়ে বাঁচতে চাই। প্রধান বিচারপতি হিসেবে ডিওয়াই চন্দ্রচূড়ের কি এই মামলায় কোনো না কোনো ভাবে খামতি ছিল বলে মনে হচ্ছে? না না, খামতি টামতি না, ওর মামলা শুনবার মতো সদিচ্ছা ছিল না। অবশ্য ওর কি শুনবে, কেন প্রধান বিচারপতি তারা সুমোটো কগনিজেন্স নিয়েছেন একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে, সেটা হচ্ছে ডাক্তারদের ধর্মঘট। তারা এই অভয়াকাণ্ডের হত্যার বিচার নিয়ে তো তারা কগনিজেন্স নেননি, সেটা অকারণে কিছু লোক লাফাচ্ছিল। আমি তো প্রথম দিন থেকেই বলছি সুপ্রিম কোর্টে কিচ্ছু করার নেই, এক্ষেত্রে যা হবে এই শিয়ালদা কোর্টে হবে। আরো একটা ঘটনা কলকাতা হাইকোর্টে আজকে হয়েছে। ডিভিশন বেঞ্চের মামলায় 2 বিচারপতি কার্যত দুভাগে বিভক্ত হয়ে গেছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে 10 জনের আজকে মামলা কিন্তু ডিভিশন বেঞ্চে উঠেছিল। এই 10 জনের মধ্যে কারা ছিলেন? পার্থ চট্টোপাধ্যায় ছিলেন, যিনি নিয়োগ দুর্নীতির সময় শিক্ষামন্ত্রী ছিলেন, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা
এবং একাধিক যে সকল রথী মহারথীরা ছিলেন তাদের মামলা ডিভিশন বেঞ্চে ওঠে। এই ডিভিশন বেঞ্চে যখন এই মামলা ওঠেন, 5 জনকে নিয়ে 2 বিচারপতি দ্বিধা বিভক্ত হয়ে যান। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এই 5 জনকে কিন্তু জামিন দিয়ে দেয়, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা এবং যারা আছেন সুবীরেশ ভট্টাচার্যের মতো মানে তথাকথিত মহারথীদের কিন্তু জামিন দেয় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। কিন্তু ডিভিশন বেঞ্চে সেখানে 2 জন বিচারপতিকে একই সূত্রে আসতে হতো, কিন্তু অন্য যে বিচারপতি ছিলেন সেই বিচারপতি অপূর্ব সিনহা রায় এই জামিনের এই যে সিদ্ধান্ত তাতে কিন্তু সমর্থন করেননি, অর্থাৎ ডিভিশন বেঞ্চের বিচারপতিরা কার্যত দুভাগে বিভক্ত হয়ে যান। নিয়ম অনুসারে এই মামলাটি এবার ফের একবার প্রধান বিচারপতির এজলাসে যাবে এবং প্রধান বিচারপতি তৃতীয় কোনো বেঞ্চ কিন্তু অ্যাসাইন করবেন, অর্থাৎ নতুন কোনো বিচারপতিরা এই মামলা ফের একবার শুনবেন। কিন্তু দেখুন, বারবার একজন বিচারপতি জামিন দিয়ে দিচ্ছে ইডির মামলা থেকে, সিবিআই মামলা থেকে। এখানে বিচারপতিদের দোষ ত্রুটি কোনোভাবেই খুঁজতে যাবেন না। বিচারপতিরা কিন্তু মেরিট অনুযায়ী মামলা করেন, বিচারপতিরা কিন্তু তথ্য প্রমাণের উপর তাদের রায় দেন, সিদ্ধান্ত দেন। সেখানে তদন্তকারী অফিসাররা দিনের পর দিন কি কাজ করলো সেই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের তোলা উচিত। কেন কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র দপ্তর এই সংক্রান্ত দুর্নীতির ইস্যুগুলো নিয়ে কড়া কোনো পদক্ষেপ দেখালো না? কেন তদন্তকারী অফিসারগুলোকে বাধ্য করা হলো না এই মামলা সুরাহা বা নিষ্পত্তি করতে হবে? সবটাই কি রাজনীতি? যে সকল দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা দিনের পর দিন সাধারণ মানে বাংলার তরুণদের স্বপ্ন চুরি করলেন, তাদের কি রাজনীতি করে মাফ করা যায়? প্রশ্ন কিন্তু উঠতে শুরু হবে। আপনারা যে পুলিশ প্রশাসনকে দোষ দিচ্ছেন তারা কাজ করেনি বা কিছু, তারা তো কিছুক্ষণের মধ্যে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিলেন। সিবিআই চার্জশিটেও তো এখনো শুধু তারই নাম রয়েছে। যারা বলছেন যে পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করেছিলেন তাদের মতো হতভাগ্য লোক আর হয় না। এটা তাদের প্রাথমিক কাজ। পুলিশ প্রশাসনই তো প্রথম ঘটনাস্থল। সিবিআই এতদিন ধরে কি করছে? সিবিআই এতদিন ধরে খুঁজে পেয়েছে যে ওসি প্রিন্সিপাল তাদের হেফাজতে নিয়েছে, যে তারা সমস্ত সাক্ষ্য লোপাট করেছে। তাদের চার্জশিটেও তো শুধু একমাত্র সঞ্জয় রায়। চার্জশিট তো এখনো শেষ হয়নি, ট্রায়াল তো শেষ হয়নি, সাপ্লিমেন্টারি চার্জশিট হবে। কিছুদিন আগে বিচারপতি অমৃতা সিনহা ইডির এক অফিসারকে সরিয়ে দিয়েছিলেন, মিথিলেশ কুমার মিশ্রা। তিনি সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বলেছিলেন, আপনার কি চাপ বেড়ে যাচ্ছে, আপনি কেন কাজকর্ম করতে পারছেন না? অর্থাৎ ইডি সিবিআই এই ভূমিকা নিয়ে কিন্তু বারংবার প্রশ্নচিহ্ন ভরা এজলাসে বিচারপতিরাই তুলেছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি একবার বলেছিলেন যে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন এই সকল বিষয় নিয়ে। ফলে সব মিলিয়ে এই ইডি সিবিআই অফিসাররা, যারা কিনা দেশের সর্বশ্রেষ্ঠ এজেন্সি, যারা কিনা দেশের সর্বশ্রেষ্ঠ তদন্তকারী অফিসার, তাদের বিরুদ্ধে যখন ভরা এজলাসে বিচারপতিরা প্রশ্ন তোলেন, তাদের গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠবেই। তারা 2-2.5 বছর ধরে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা কি করলেন তা জানার অধিকার কিন্তু সাধারণ মানুষের আছে। কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে সাধারণ মানুষের কাছে আজকে খালি বাটি ছাড়া আর কিছুই নেই। অর্থাৎ দিনের পর দিন যে মামলা হয়েছে, দিনের পর দিন ইন্টারভিউ হয়েছে, দিনের পর দিন নিউজ পেপার খরচ হয়েছে, দিনের পর দিন বাজার গরম হয়েছে, রাজনীতি হয়েছে, বিচার ব্যবস্থাকে নিয়ে রাজনীতি হয়েছে, বিচারপতিদের নিয়ে রাজনীতি হয়েছে, কিন্তু আলটিমেটলি দিনের শেষে বিচারটা কোথায় গেল সেই প্রশ্ন কিন্তু আর কেউ তুলছেন না। আর এখান থেকেই কিন্তু 4 থেকে 5টা প্রশ্ন ফের একবার রাজ্য রাজনীতিতে উঠতে পারে। সাধারণ মানুষ কিন্তু আজকে প্রশ্ন করতেই পারেন, সেই কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টের রিপোর্ট কোথায় গেল? এতদিন পরে যে কালীঘাটের কাকুকে নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে গেল, সেই ভয়েস স্যাম্পল টেস্টের রিপোর্ট আজ অবধি সাধারণ মানুষ জানতে পারলো না কেন? দ্বিতীয় প্রশ্ন হলো, এই যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হলো নিয়োগ দুর্নীতি মামলায়, মানে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার বাড়ি থেকে কয়েক কোটি টাকা, 50 থেকে 60 কোটি টাকা উদ্ধার হয়েছে। সেই টাকা কোথা থেকে এলো, কার টাকা, সেই টাকাগুলোর ভবিষ্যৎ কি, সেই টাকা এত ক্যাশ ফ্লো দিলটাকে? এই প্রশ্ন কিন্তু দিনের শেষে থেকে যায়। পাশাপাশি নারদা সারদার মতো বৃহত্তর ষড়যন্ত্রের মামলাগুলোর মতো এই নিয়োগ দুর্নীতি মামলাও কি এখানে শেষ হয়ে গেল? মানে এই মামলার শেষটাও কি ওই নারদা সারদার মতো কার্যত আত্মসমর্পিত ভঙ্গিতে কিন্তু আজকে বাংলার রাজনীতিতে শেষ হলো বলে আমার ব্যক্তিগত অনুধাবন। কারণ আমার মনে হয় ইডির মামলা থেকে যারা মানে জামিন পেয়েছেন, আর মাস 6 এর মধ্যে তারা সিবিআই মামলা থেকেও জামিন পেয়ে যাবেন। তারা জামিন পাক, অসুবিধা নেই। কিন্তু আমাদের যে প্রশ্ন, এই দুর্নীতির সঙ্গে জড়িত ঠিক কোন কোন ব্যক্তিরা আছে, এই দুর্নীতির সঙ্গে জড়িত যে বিপুল পরিমাণ টাকা ইডি সিবিআই উদ্ধার করলো, সেই টাকা কার এবং কারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, কারা টাকা দিয়ে চাকরি পাননি, এই এত সব প্রশ্নের উত্তর কি তদন্তকারী সংস্থাগুলো আজকে সাধারণ মানুষকে দেবেন? এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। পাশাপাশি এই যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আইন আদালত, আইনজীবীদের লড়াই, এর জাতাকলে কি তরুণদের স্বপ্নগুলো হারিয়ে গেল না? এই প্রশ্ন কিন্তু অত্যন্ত ভ্যালিড। অর্থাৎ যে তরুণরা দিনের পর দিন গান্ধী মূর্তির পাদদেশে অনশন করছেন, বিক্ষোভ করছেন, 2 বছর ধরে যাদের আমি কাছ থেকে দেখছি, তাদের কাছে আজকে আপনারা কি বলবেন?
তাদের স্বপ্ন আপনাদের তদন্তের উপর ডিপেন্ড করছিল। তারা ভেবেছিলেন আপনারা হয়তো অনেক কিছু করবেন, এই জন্যই হয়তো এখনো রাজ্য পুলিশের থেকে অনেকে সিবিআই কে বেশি ভরসা করে। আজ যখন আদালত কোনো মামলার সিবিআই তদন্ত দেয়, ইডি তদন্ত দেয়, তখন দেখবেন সাধারণ মানুষ অকারণে একটু মনে জোর পান। তারা ভাবেন কলকাতা পুলিশের থেকে আপনারা অনেক বেশি প্রভাবশালী, কিন্তু দিনের শেষে আপনারা কিন্তু এই লড়াই কলকাতা পুলিশের যে কর্ম তার কাছেও হেরে গেলেন। অর্থাৎ এর থেকে যদি পুলিশ তদন্ত করতো, এই মামলার হয়তো শুরু হওয়া অনেক বেশি সহজ ছিল বলে আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে। কারণ কুন্তল ঘোষ, পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, এই এই যে গ্যাং, এই এদের যে মানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যাকে বলা হয়, এর পাশাপাশি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ আপনারা করেছিলেন, তার যদি সমাধান সূত্র আজকে দিনের শেষে আপনারা এইভাবে না দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনাদেরকে আসল অপরাধী হিসাবে চিহ্নিত করবে সময় এবং সমাজ। মনে রাখবেন, বিচার হয়তো আপনাদের বিরুদ্ধে কখনো হবে না, কিন্তু যেভাবে আপনাদের সম্পর্কে সাধারণ মানুষের মনে ধারণা হলো, আপনাদেরও কিন্তু কালকে দুধছাই করতে এই সাধারণ মানুষেরই আর সময় লাগবে না। জানি না এর শেষ কোথায়, তবে অত্যন্ত আবেগপ্রবণ ভাবে কিছু কথা আপনাদের বললাম। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। ধন্যবাদ।